দেখ, একদিন ওই মানুষটার সাথে আমার বিয়ে হয়েছিল, আর ওর পরিবারের সাথে আমি এখনো জড়িয়ে আছি। সেখানে ওই মানুষটাকে বিপদে ফেলে আমি কিভাবে চলে আসি বলতো? সেই সময়টা অন্তত আমাকে একটু দিতে হবে। আচ্ছা, আমি যদি তোর সাথে এরকম করতাম তুই কি করতিস? দেখ, তুই যদি আমার সাথে এরকম করতিস তবুও আমার তোর প্রতি শ্রদ্ধা থাকতো। হ্যাঁ, মানছি অভিমান হতো, অভিমান হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অভিমানের ওপরেও যেটা থাকতো সেটা হলো শ্রদ্ধাবোধ। কিন্তু আমার সেটা হচ্ছে না। উল্টে আমার এটা মনে হচ্ছে তুই আমাকে এক্সপ্লয়েট করছিস। মানে আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছি তোর কাছে, তাই আমার কোনো সিচুয়েশনে তোর কিচ্ছু যায় আসে না। তুই ভুল করছিস শতদ্রু। না রে, ভুল যা করেছি আগে করেছি। এই জীবনে প্রথমবার নিজের জন্য ঠিক করার চেষ্টা করছি। তুই রাগ করছিস শতদ্রু। হ্যাঁ, তুই রাগ করতেই পারিস, রাগ করা তোর স্বাভাবিক, কিন্তু প্লিজ আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। শিমুল, সারা জীবন আমি তো সেটাই ভেবে এসেছি, তোর অবস্থা, তোর সিচুয়েশন, সেগুলোই তো ভেবে এসেছি। তুই কখনো আমার সিচুয়েশনের কথা ভেবেছিস? দেখ শতদ্রু, তোর তো আমার মতো তো লাইবিলিটি নেই। তুই একটা স্বাধীন মানুষ, তুই ভালো চাকরি করিস, কিন্তু আমার কি আছে বলতো? আমার তো পায়ের তলে মাটি অবধি নেই। কে আছে আমার? বাপের বাড়ির সাপোর্টটা অবধি নেই আমার পাশে। তবে হ্যাঁ, এই পাড়ার সাথে না আমি জড়িয়ে গেছি। সুচরিতা দিয়ে, বিপাশা দিয়ে, শীর্ষা, দেখ এরা এখন আমার কাছের মানুষ। এদেরকে ছেড়ে যে আমি কোথাও চলে যাব, যাবই বা কোথায়? কোনো পিজিতে? তারও তো কোনো উপায় নেই, টাকা পয়সা তো আর নেই আমার কাছে। অবশ্য হ্যাঁ, তুই বলেছিলি আমাকে টাকা দিবি, কিন্তু আমি কি করে বলবো? হ্যাঁ, তা তো বটেই। তুই আমার থেকে টাকা নিবি কি করে? আমার সাথে তো তোর বিয়ে হয়নি। পরাগের সাথে একদিন তোর বিয়ে হয়েছিল, সেই জন্য তোর এক্স হওয়া সত্ত্বেও তুই ওর থেকে টাকা নিতে পারিস। আমিও টাকা নিচ্ছি, তোকে কে বললো? তুই নিজে চাকরি করিস না। হ্যাঁ, মাঝে সাঝে গানের শো করিস, কিন্তু গানে তুই এখনো পুরোপুরি ফ্লারিশ করে উঠতে পারিস না। তাহলে তুই তোর খাওয়ার খরচা, মানে রেগুলার খাওয়ার খরচা তোর শাশুড়িকে, মানে এক্স শাশুড়িকে, তোর যদি মনে থাকে, তোর এক্স শাশুড়িকে দিবি কি করে? বাড়ি ভাড়া দিবি কি করে? আর বিপাশা দিয়েও তো কোনো রোজগার করে। আমি আর বিপাশাদি বলেছি, ঠিক করেছি যে আমরা আলাদা রান্না করব। কবে থেকে? এই ক্রাইসিসটা একটু কেটে গেলে। তার মানে তুই এখন ওদের বাড়িতেই খাচ্ছিস? শতদ্রু, পুতুলদিরা এসেছে, ও বাড়ি রান্না বান্না সবকিছু আমাকেই করতে হচ্ছে। দেখ, পুতুলদির মায়ের পক্ষে তো। প্লিজ শিমুল, তোর এই কীর্তন শুনতে আমার জাস্ট ভালো লাগছে না, বিশ্বাস কর ভালো লাগছে। অনেক শুনেছি, এনাফ ইজ এনাফ। তোকে শুধু একটা কথা বলবো, জানিস তো, সমস্ত ছেলেকে এত সস্তা মনে করিস না, বিশেষ করে আমাকে তো মনেই করিস না। আমি তোকে সস্তা ভাবি? হ্যাঁ, ভাবছিস। তুই আমাকে সস্তাই ভাবছিস। শিমুল, এটা ভাবিস না আমি একবার বিয়ে ভেঙে দিয়েছি বলে বারবার আমার বিয়ে ভেঙে দেবো। জীবনে সুখী থাকার আমার কোনো অধিকার নেই। আমি তো চাই শতদ্রু তুই জীবনে সুখী হ, কিন্তু আমি চাইনি, আমি মানাতে পারিনি। তুই বিপদের মধ্যে ছিলি, আর তোর ওই সিচুয়েশনে আমার মনে হয়েছিল যে ওই সিচুয়েশনে যদি আমি তোর পাশে না থাকি তাহলে এই ভালোবাসার তো কোনো মানেই নেই। কিন্তু আজ বুঝতে পারছি ওটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। হ্যাঁ, আমি বিয়ে করেও তোর পাশে থাকতে পারতাম, কিন্তু যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে আমাকে শর্ত দিয়েছিল, সেই জন্য আমি সেটা করতে পারিনি। আর অফকোর্স বিয়েটাও করিনি। কিন্তু একটা কথা জেনে রাখিস, আজকের পর থেকে যার যার সাথে আমার যোগাযোগ হবে তারা প্রত্যেকে কিন্তু আমাকে শর্ত দেবে, তার কোনো মানে নেই। এতদিন আমি আমার চোখ কান বন্ধ করেছিলাম। আমার জীবনেও যে আচ্ছানি ছিল না তার কিন্তু কোনো মানে নেই, ছিল। কিন্তু কাউকে আমি আমার জীবনে আসতে দিইনি শুধুমাত্র তোর জন্য। আজকের পর থেকে আমি আর আমার চোখ কান বন্ধ রাখবো না। তুই জীবনে সুখী হ, আমি তো এটাই চাই রে। না না, তুই কি চাস আমি সেটা জানি না। আমি শুধু এটুকু জানি যে যে মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম, যে ধারণা নিয়ে ভালোবেসেছিলাম, সেইটা সম্পূর্ণ ভুল। কি ধারণা করেছিলি আর কি দেখলি? না না, আমি ভেবেছিলাম তুই খুব আপরাইট, খুব সৎ। এখন দেখছি আমি অসৎ। না, তুই তো স্বামীর কাছে সৎ, অ্যাবসলিউটলি।
কিন্তু শিমুল, আজ তুই আমাকে বুঝিয়ে দিলি ওই যে 7 পাকে বাধার দাম সবসময় থেকে যায়, বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক, এরকম লোকে অনেকে অনেকে বিশ্বাস করে এবং তুইও তাদের মধ্যে একজন। তুই আমাকে বুঝিয়ে দিয়েছিস যে শুধু একটা সই দিয়ে বিয়ে ভাঙা যায় না, ওই সইটা শুধু নামমাত্রই তোদের হয়েছে। যেই পরাগ অসুস্থ হয়ে পড়লো তুই সবকিছু ভুলে গিয়ে পরাগের কাছে চলে গেলি তার সেবা করার জন্য, তাই জন্য তুই আমাকে সময় দিতে পারছিস না, আর এটাও বলতে পারছিস না কবে আর কখন তুই আমাকে সময় দিতে পারবি। আর সব থেকে বড় কথা, তুই এখন ওখানেই থাকছিস। আচ্ছা, তোর সাথে যদি আমার বিয়ের কথা হয়ে থাকে তাহলে এই সিচুয়েশনটা আমার কাছে কতটা অপমানজনক সেটা ভাবতে পারছিস? আমি পরিস্থিতির মধ্যে জড়িয়ে গেছি রে শতদ্রু, আমার হাতে সত্যি কিছু নেই। হ্যাঁ, যদি সবটা ভেবে দেখি খুবই খারাপ হয়েছে, কিন্তু বিশ্বাস কর শতদ্রু, আমার কিছু করার নেই রে। প্রথম থেকে এখন অবধি যা যা হয়েছে সবকিছু পরিস্থিতির জন্য হয়েছে, আমি কিন্তু সচেতনভাবে কিছু করিনি। হ্যাঁ, আজকে সচেতনভাবে তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, আমি কিন্তু কখনো তোকে ছেড়ে যাইনি। বেশ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি তোকে ছেড়ে চলে গেছি, তুই যাসনি। আর এখন তুই চলে গেছিস, আমি যাইনি, কিন্তু তুই আমার কাছে আসতে পারছিস না কারণ নানান রকম বাধা রয়েছে তোর জীবনে। মানবিকতার বাধা। আর আমি যদি বলি যে আজকে এই বদলে যাওয়া পরাগকে তুই ভালোবেসে ফেলেছিস, তাহলে প্রশ্নই ওঠে না। শোন, তুই আজকে অস্বীকার করতেই পারিস, কিন্তু আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি একদিন তুই বলবি বা স্বীকার করবি যে হ্যাঁ, এই পরাগকে তুই ভালোবেসে ফেলেছিস, সেই জন্য তুই আমার পাশে আসতে পারিস না। তুই ধরে নিলি যে আমি তোর কাছে যেতে পারবো না? সেটা কবে, কখন? মানে ধরে নে সারা জীবন যদি পরাগ অসুস্থ থাকে, তাহলে কোনো সময় কি তুই বা তোর মানবিকতা এটা ভাববে যে যে না, আমি আর মানবিকতা দেখাবো না, দরকার নেই? বল, জবাব দে। ভেবেছিলাম তুই অন্তত আমার সমস্যাটা বুঝবি। তুই আমার সমস্যা বুঝেছিলি? বুঝিস এখন? সারা জীবন তুই শুধু নিজের সমস্যার কথা আমাকে বলে গেছিস, আর তোর সমস্যায় অংশগ্রহণ করতে গিয়ে, তোর পাশে দাঁড়াতে গিয়ে আমি সমস্যায় পড়ে গেছি। কখনো আমার জীবনে কোনো সমস্যায় তুই আমার পাশে এসে দাঁড়িয়েছিস বা দাঁড়াবি ফিউচারে? আমার বাড়িতে কি সিচুয়েশন সেটা জানিস তুই? আমার মায়ের চোখের চক্ষুশূল হয়ে গেছি আমি। হ্যাঁ, আমার বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে, তুই জানিস তো কেন? কারণ তোকে আমি সাপোর্ট করতে গেছি, আর আমার বিয়েটা আমি ভেঙে দিয়েছি। এই সব কিছুর দাম আছে তোর চোখে? যদি দাম থাকতো তুই আমার সাথেই থাকতিস শিমুল। আমি তোকে বারবার বলেছি শিমুল, বিয়েটা করে নে, কিন্তু তুই রাজি হোসনি। কেন? তোর তো ডিভোর্স হয়ে গেছিল, তোর কোনো অসুবিধা ছিল না, তুই সময় চেয়েছিলি। সময়টা কিসের জন্য চেয়েছিলি? আজকের এই দিনটার জন্য? আচ্ছা ধরে নে যদি সেদিন আমাদের বিয়ে হয়ে যেত, তাহলে তুই তো পরাগের পাশে থাকতে পারতিস না, তখন কি করতিস? আরও একটা প্রশ্ন করি, তুই যখন ওদের সাথে ছিলি না, ওদের পরিবারে ওদের বাড়িতে ছিলি না, তখন কিন্তু ওদের জীবন থেমে থাকি না। তাহলে এখন তুই যদি ওখানে না থাকিস, ওদের জীবন থেমে থাকবে কেন? এইসব প্রশ্নের উত্তর তোর কাছে নেই, এইসব প্রশ্নের উত্তর তুই দিতে পারবি না। কেন জানিস শিমুল? কারণ তুই ওই সম্পর্ক, ওই বাড়ি ছেড়ে আসতেই চাস না। এনিওয়ে, আমার জীবনে অনেক শিক্ষা হয়ে গেছে শিমুল। শোন, আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে আর ফোন করবি না। রাগ করে চলে যাস না শতদ্রু। রাগ নয়, আজ ঘেন্না হচ্ছে। তুই আমাকে ঘেন্না করছিস? না রে শিমুল, তোকে ঘেন্না করছি কিনা জানি না, আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে। মানে আমি এতটাই বোকা, এতটাই ওয়ার্থলেস যে একটা মেয়েকে চিনতে পারলাম না, আর সে আমাকে সারা জীবন শুধু লেজে খেলিয়ে গেল। আমি তোকে লেজে খেলিয়েছি? হ্যাঁ, লেজেই খেলিয়েছিস। অস্বীকার করতে পারবি? পারবি না। প্রত্যেকটা ইনস্টেন্স তোকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। যাকে আমি যখন সবটা এখন বুঝেই গেছি, তখন তোকে আর আলাদা করে আমি কিছু বোঝাবো না, দেখাবো। আমার দরকার নেই। তোকে শুধুমাত্র একটা রিকোয়েস্ট করব, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না, সে একদম করবি না। গুড বাই। তুই এবার ডিসিশনটা নিয়েই নে শিমুল, কি করবি বল? আমরা মেয়েরা চিরটাকাল এরকমই থেকে যাব, ক্ষমাই করে যাব শুধু।
আচ্ছা বিপাশাদি, এত কিছুর পরেও যদি চন্দনদা তোমার কাছে ফিরে আসে তুমি কি করবে? কে জানে, এই মুহূর্তে দাঁড়িয়ে তো মনে হচ্ছে কোনোভাবেই পারবো না, কিন্তু ভবিষ্যতে যে কি পরিস্থিতি হবে তখন কি করতে হবে বলতে পারি না। তবে জানিস, এই যে পরাগ কতদিন বাঁচবে বাঁচবে না তার ঠিক নেই, ও আর যাই হোক কারোর ক্ষতি কিন্তু করতে পারবে বলে মনে হয় না শিমুল। সেই কারণে আমি ওকে বিয়ে করব, সেটা আমি চাই না। না না, তুই প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখ শিমুল, পরাগ তো আর যাই হোক চাকরিটা করতে পারবে না। এটাতেই আমার গভীর আপত্তি। শুধুমাত্র চাকরির জন্য আমি ওকে বিয়ে করতে চাই না বিপাশাদি। না না, আমি সে কথা বলছি না, কিন্তু তুই যদি চাকরিটা করিস তাহলে তুই শাশুড়ি মাকেও ভালো করে দেখাশোনা করতে পারবি, ও চিকিৎসাটাও কিন্তু ভালো করে চালাতে পারবি শিমুল। দেখো বিপাশাদি, আমার যদি ওদেরকে দেখার হয় না আমি নিজেই রোজগার করব, সেইভাবেই আমি ওদেরকে দেখব। আরও কি বলেছে জানো? ও বলেছে যে এখন আমাকে বিয়ে করো, ও ডিভোর্স পেপার রেডি রাখবে, পরে আমাকে ডিভোর্সটা দিয়ে দেবে। সেটা তো হতে পারে না। সেটা তোর মতো মেয়ে যে পারবে না আমি খুব ভালো করেই সেটা জানি, সম্ভব নয়। তাহলে কেন বলো তো, কিসের জন্য আমি ওকে বিয়েটা করব? বিপাশাদি, আমি আমার জীবনে আর কোনো জটিলতা চাই না। তোর মনে হচ্ছে শিমুল যে এতে করে জটিলতা বাড়বে? আমার তো কেন জানি না মনে হচ্ছে জটিলতাটা কমে যাবে। সবকিছু না নির্দিষ্ট থাকে জানো তো, এই একা থাকাটা সেটাও নির্দিষ্ট থাকে। আমারও তাই আছে, আমিও একাই কাটিয়ে দেব বাকি জীবনটা। দেখ শিমুল, শতদ্রু যে তোকে দোষ দিচ্ছে বা তোকে ভুল বুঝছে তার কিন্তু যথেষ্ট কারণ আছে। আমি তো একবারও বলিনি গো কোনো কারণ নেই। আমি তো জানি ওর কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। রাগ করলি বললাম বলে? না না, রাগ করবো কেন? যেটা সত্যি সেটাই তো তুমি আমাকে বলেছ। তোর অমন বিপদের দিনে কিভাবে তোর পাশে এসে দাঁড়ালো ছেলেটা, নিজের বিয়ে ভেঙে তোর পাশে এসে দাঁড়ালো। বিপাশাদি, ভেবে দেখো তো, আমি যা যা করেছি সেগুলো না করে কি আমি পারতাম? পারতাম না। আমি জড়িয়ে গেছি জানো তো বিপাশাদি, একেবারে জড়িয়ে গেছি। শতদ্রু তো বলেই দিয়েছে যে ও আর আমার মুখ দেখতে চায় না। সেটাই যেন হয়, সেটাই হলে ভালো হবে জানো তো। ও যদি আমার সাথে আর যোগাযোগ না রাখে, ও দেখবে নতুন করে আবার ওর জীবনে ঠিক ভালো করে বাঁচতে পারবে, নতুন করে জীবনটা শুরু করতে পারবে। অনেস্টলি স্পিকিং, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি কি চাই জানো? আমি চাই শতদ্রু ভালো থাক, পরাগ ভালো থাক, আর আমিও ভালো থাকি আমার মতো করে। আমি সত্যি এর বাইরে আর কিছু চাই না গো। আমার জীবনে সব প্রেম টেম কিছু নেই, আর পরাগকে আমি ভালোবাসি না। পরাগের প্রতি আমার যেটা আছে সেটা হলো সংস্কার, এর বাইরে আর কিছু নেই। আর জীবনে যেটা প্রথমবার হয় না সেটা কোনোদিনও হয় না জানো তো। এই দেখো না বিয়েটা, সেটাও তো প্রথমবার ঠিক করে হয়নি। আর প্রেম, সেটা যদি টিকে থাকতো আলাদা ব্যাপার, সেটাও টেকেনি, সেটাও প্রথমবার হয়নি। শতদ্রুকে আমি ভালোবাসতাম, কিন্তু দেখো তার সাথে আমার সংসারটা করা হয়নি। আর পরাগকে তো আমি ভালোবাসি না। যাকে আমি ভালোবাসি না তাকে মিথ্যে কথা বলে বিয়ে করব, তার সাথে সংসার করব, সেটা কি করে হয় বলো তো? কে জানে বাবা, আমার কেন জানি না মনে হয় তুই বোধহয় পরাগকে ভালোবাসিস। যতই যাই হয়ে যাক পরাগের প্রতি তোর কোথাও একটা টান আছে শিমুল। ওটা পরাগ নয়। আমার কি মনে হয় জানো বিপাশাদি, হাজবেন্ড, ওই শব্দটার প্রতি আমার একটা ভালোবাসা আছে।
আমার মনে হয় তোর জীবনটা কেমন একটা করে যেন দ্বিধা বিভক্ত হয়ে গেছে রে শিমুল। হ্যাঁ, তুই শতদ্রুকে খুবই ভালোবাসিস, হয়তো অনেক বেশি ভালোবাসিস, কিন্তু পরাগের প্রতিও তোর কোথাও একটা এমপ্যাথি আছেই। এতদিনের অভিজ্ঞতা তো, আমারও তো অনেক অভিজ্ঞতাই হলো। বিপাশা, শিমুল। ও সুচরিতা দি, শীর্ষা, আয় আয় আয়। কি ব্যাপার সকালে? কাল থেকে তো তোমাদের কোনো খোঁজই নিতে পারিনি, তোমরা আসোনি কেন? वो कल ऑफिस से फिरते ना আমার অনেক লেট হয়ে গেছিল। তোমার নয় লেট হয়েছিল, আর ওনার কি হয়েছিল? আর বলিস না, ওই সেদিন বললাম না তোদের যে আমি শাড়ির ব্যবসাটা আবার শুরু করেছি। সকালে বেরোতে হয়েছিল, আর বাড়ি থেকে বেরোনো মানেই এক প্রস্ত ঝামেলা। সেই যুদ্ধ করে বেরোলাম, যেহেতু কথা দিয়েছি। ওই আমার বাড়ির কাছে যে গার্লস স্কুলটা আছে, ওখানকার টিচার আমাকে ডেকেছিলেন। আমার শাড়িগুলো ওনার খুব পছন্দ। ওনার সামনে ননদের বিয়ে, তাই আমার কাছ থেকে সব শাড়ি নেবেন। ওই প্রণামীর যা যা শাড়ি, সব শাড়ি, প্রায় 36টা শাড়ির বরাত পেয়েছি। আরে বাস, তাই নাকি? এটা তো খুব ভালো হলো। হ্যাঁ রে, ওই টুকটুক করে শুরু করছি। এক্ষুনি তো অনেকটা টাকা ইনভেস্ট করতে পারবো না, যেটুকু পারছি করছি। তবে ওই ম্যাডাম আমাকে খুব সাহায্য করেছেন, জানিস তো, আমাকে বেশ কিছু টাকা হাতে দিয়েছেন। উনি বললেন তো যে আপনি কিভাবে স্ট্রাগল করে মেয়েটাকে মানুষ করছেন, আমরা তো জানি। আগে মেয়েটাকে ভালো করে মানুষ করুন, নিজের পায়ে দাঁড়ান, তারপরে সব টাকা পয়সার কথা ভাববেন। আর উনি যে আমাকে সাহায্য করেছেন সেটা কাউকে বলতেও এখন বারণ করেছেন। ভাব একবার। জানো তো সুচরিতা দি, আমাদের জীবনে অনেক মানুষ আছে যারা আমাদের অনেক ক্ষতি করেছে। এটা যেমন সত্যি, এটাও সত্যি যে অনেক মানুষ আছে যারা আমাদের অনেক সাহায্য করেছে। এই দেখো না, আমারই যখন ওরকম অবস্থা হয়েছিল, তোমরা যদি আমার পাশে না থাকতে, আমার কি হতো বলো তো? কি করে আমি লড়াইটা করতাম? ঠিকই তো, এই তোরা যদি আমার পাশে না থাকতিস, তাহলে আমি বা কি করে লড়াইটা করতাম বল? ইন্দ্রর শোকটা ভুলে জীবনে এগিয়েই বা কি করে যেতাম? সবটাই তোদের জন্য। একটা কাজ করব ভাবছি, যেই রোজগারটা একটু ঠিকঠাক মতো হবে, ওই বাড়িটা ছেড়ে চলে যাব। কখনো না। কেন যাবে? কোথায় যাবে তুমি? ও বাড়িতে থাকার না তোমার অধিকার আছে। অধিকার আছে জানি, কিন্তু দিনের পর দিন যা সহ্য করতে হয়, শুধু আমাকে না, আমার মেয়েটাকে। ওকে যা খারাপ খারাপ কথা বলে, এই পরিবেশে কি একটা বাচ্চা সুস্থভাবে বড় হতে পারবে বলতো? আমি একদমই চাই না যে টুইঙ্কেল এরকম অসুস্থ একটা পরিবেশে বড় হোক। আমি যখন নতুন করে শুরু করেছি, তখন সবটাই নতুন করে শুরু করব। দেখো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। দাঁতে দাঁত চেপে আগে বিজনেসটা দাঁড় করাও, তারপর না হয় করো। সেজন্যই তো পড়ে আছি। সুচরিতা দি, बताओ না। তুই বল না। কি গো, কি বলতে চাইছো তোমরা তখন থেকে? ওই তো শীর্ষা বলবে। শীর্ষা, আয়। नहीं नहीं, সুচরিতা দি বেহতর বলতে পারবে। আরে বাবা, আমি বললেও যা বলবো, তুই বললেও তো একই কথা বলবি, বল না। বুঝেছি, চন্দনদা এসেছিল তো তোমাদের কাছে দরবার করতে। বিপাশাদি না কোথাও যাবে না। বিপাশাদি মাথা নত হতে আমি দেব না। ওর মুখের দিকে তাকালে আমার ঘেন্না করে, আমার একেবারেই ঘেন্না করে। ফেরার তো কোনো প্রশ্নই উঠছে না। সত্যি সত্যি যদি সেটা বলতে পারতাম বিপাশা, আমার থেকে খুশি আর কেউ হতো না। এরকম কিছু হয়নি। না চন্দন আমার কাছে এসছে, আর না তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। চন্দন তো এখন আমাদের জাত শত্রু মনে করে। আমরা যদি এদিকে থাকি, ও ওদিকে চলে যায়। তাহলে কি হয়েছে সেটা বলো। এই শীর্ষা, কি হয়েছে? বিপাশাদির घर में तो लोगों का भीड़ হয়ে গেছে। কিসের বিপাশাদির ঘর? হ্যাঁ, বিপাশাদির এবার বাড়ি আছে নাকি? কোনো মেয়েদের বাড়ি হয় নিজেদের? देखो, तुम जितना भी गुस्सा कर लो विपाशा दी, ये तो सच আছে ना कि उस घर से तुम्हारा इतना सारा इमोशन, इतनी सारी यादें जुड़ी हुई है। और ये भी सच আছে कि एक लड़की जब एक घर को अपने हाथों से सजाती है, उसमें पली बड़ी होती है, ये दोनों घर ना उन निजेर হয়। हाँ হয়। আমিও তাই ভাবতাম বিপাশা। ছোটবেলা থেকে ভাবতাম ওই বাপের বাড়ির চিলেকোঠার ঘর, চিলেকোঠার ছাদ সবই আমার একার, আমার মন খারাপের সঙ্গী, আমার একলা আনন্দের সঙ্গী, আমার খিলখিলিয়ে হেসে ওঠার ঘর। তারপর যখন
বিয়ে ঠিক হলো, বাবা মা বললো জানো তোমার তো এখন বিয়ে হয়ে যাচ্ছে, ভালো ছেলে, ভালো ঘর, তুমি সব পাবে, তাহলে এই বাড়িটা বরং দাদার নামে লিখে দিই। বাবা মার একবারও মনে হলো না যে ওই বাড়িতে আমার কত স্মৃতি আছে, আমার আনাচে কানাচেতে কত স্মৃতি ছড়িয়ে রয়েছে, কেউ ভাবলো না। তারপর বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলাম, ওই বাড়ি, আমার ওই ঘরটাকে না খুব ভালোবেসে ফেলেছিলাম জানিস, কিন্তু যে মানুষটাকে ভালোবেসে গেছিলাম সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছিল। তাও খুব মায়া আছে, খুব মায়া আছে ওই ঘরটার প্রতি, ওই বাড়িটার প্রতি, এটা জেনেও যে একদিন ওখান থেকেও চলে যেতে হবে। আমি তো এটা সবসময় বলি, মেয়েদের কখনো নিজের কোনো ঘরই হয় না। जिस दिन हम लोग अपना घर बना लेंगे ना, उस दिन वो घर हमारे खुद का होबे, अपना होबे। उस दिन भी शायद कोई और आके वहां पे शेयर कर लेगा। এক এক সময় কি মনে হয় জানো, আমাদের জন্মটাই বোধহয় ভুল হয়েছিল। ऐसा क्यों शिमूल? हम लोग किस में कम है? किससे हम लोग का हिम्मत कम है बताओ? देखो शिमूल, समाज में लड़का लोग जितना भी हम लोग को नीचा दिखाए, जितना भी हम लोग को दबाने की कोशिश करे, उतना आसान नहीं है शिमूल। हम लोग की एटा होते देबो। हाँ, সবসময় ছেলেরাই চেপে দেয় না রে, মেয়েরাও মেয়েদের চেপে দেয়। এ আমার কথাই ভাব না, আজকে যদি আমার শাশুড়ি আমার পাশে থাকতেন তাহলে তো আমার জীবনটা অন্যরকম হতো, এই লড়াইটা করতে আমার অনেক সহজ হতো। যাক বলছি, ও সুচরিতা দি, তোমরা যেন কি বলা বলি করছিলে? কি আবার হবে, ননদ তার ফ্যামিলি নিয়ে চলে এসেছে নিশ্চয়ই, এবার আসবে দল বলে এখানে দরবার করতে আমার কাছে। আমি তো আর ঘর থেকে বেরোইনি দুদিন, বেরোতে ইচ্ছেও করছে না, কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ গো, হ্যাঁ রে শিষ্যা, আমার ননদের বাচ্চাগুলোকে পাড়াতে ঘুরতে দেখলি রে? ওদের জন্য বড় মনটা খারাপ হয়, দুটো মামি বলতে অজ্ঞান। কেউ কেউ অজ্ঞান নয়, শুনেছ? চন্দন ওর বউ বাচ্চা দুজনকে নিয়ে এই বাড়িতে এসছে।